বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে এপিবিএনের গুলিতে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টে দেশের যে জায়গাতেই হত্যাকাণ্ড ঘটেছে অভিযুক্তদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এখন ফর্মাল চার্জ গঠন করে তা আদালতে দাখিল করবে প্রসিকিউশন। এরপরই বিচারের কার্যক্রম শুরু হবে। চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুল এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবারও দাখিল হবে। আগামী নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একথা জানান। এ সময় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়কে সমর্থন করেন তিনি। বলেন, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্ভব। আফজাল হোসেনের বিশেষ রিপোর্ট। হলে তো জানতে পারবা। জাতীয় নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে নির্বাচনের তফসিল দিনক্ষণ যত এগিয়ে আসবে তত ইলেকশনের পোলারাইজেশন হবে, মেরুকরণ হবে। তিনি জানান, যোগ্য প্রার্থী পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। অমুসলিম সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে। এ বিষয় নিয়েও এই প্রথমবারের মতো আমাদের পার্লামেন্টারি বোর্ডে আলোচনা হয়েছে। আমরা যদি যোগ্য কোনো প্রার্থী পাই এই সমস্ত কমিউনিটির মধ্য থেকে, বিভিন্ন ধর্মের ভাইদেরকে পাই উপযুক্ত, যারা জামাত ইসলামীর রাজনৈতিক, অর্থনৈতিক নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচির সাথে একাত্ম হবে, প্রয়োজন হলে আমরা উপযুক্ত প্রার্থী পেলে তাদেরকেও মনোনয়ন দিতে পারি। আগামী বছরের জুনের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করে নির্বাচনের ব্যাপারে আশাবাদী তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার, মানবতা বিরোধী অপরাধে এই সমস্ত বড় বড় খুনিদের বিচার দৃশ্যমান হওয়া, আমরা জামাত বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সিস্টেমটা চালু করা, এগুলো করে যদি ওনারা পারেন তো আমাদের তো কোনো আপত্তি নেই। নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে। পরস্পর বিতর্ক, বিভেদ, বিশৃঙ্খলা দরকার নাই। গণতন্ত্রের আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে এই উদাহরণ আছে। বিএনপির সঙ্গে দূরত্ব নেই, এমনকি জোটও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। যে ইসলামী দলগুলোর মধ্যে একটা মৌলিক সমঝোতার সম্ভাবনা তারা দেখছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, ছোট বড় নতুন মিলে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আন্দোলনে যারা মিত্র ছিলাম, তাদের মধ্যেও কিন্তু ইনফরমাল আলাপ আলোচনা কিন্তু চলছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। বৈঠকে ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৫টিতে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিমত রয়েছে। এছাড়া 4টি বিষয়ে আংশিক একমত হয়েছে দলটি। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। আফজাল হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। বৈঠকে সভাপতিত্ব করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপনারা সবাই জানেন যে আসলে কি বৈঠকের আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় দেশে যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে।
আলোচনা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 15টিতে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিমত রয়েছে। এছাড়া 4টি বিষয়ে আংশিক একমত হয়েছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে 166টি প্রস্তাব ওনারা পাঠিয়েছিলেন। আমরা এই প্রস্তাবগুলোকে দলীয়ভাবে বিচার বিশ্লেষণ করে আজকে আমরা মিটিংয়ে শরিক হয়েছি। তো এই মোট প্রস্তাবের মধ্যে আমরা 147টি প্রস্তাবে একমত হয়েছি। সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দেওয়ার প্রস্তাব করে আল্লাহর ওপর বিশ্বাস কথাটি সংবিধানে পুনর্বহাল করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল কার্যতালিকায় আসবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবীরা। গত 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, ডিএমপির এমন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানির জন্য বুধবার 23 এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে বলে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি আর্থানা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 22 ও 23 এপ্রিল এই দুদিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীর প্রতি 3-0 ভিশনের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 81তম এসক্যাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 81তম অধিবেশন আজ ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। এই অধিবেশনে 53টি সদস্য রাষ্ট্র এবং 9টি সহযোগী সদস্য একত্রিত হয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। Excellencies and distinguished delegates, Bangladesh is experiencing অধিবেশনে ভিডিও বার্তায় প্রফেসর ইউনুস অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে দেশের সংস্কার যাত্রা এবং 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের উপর জোর দেন। With one of the highest population densities in the world, Bangladesh faces acute urban challenges: climate vulnerability, infrastructure gaps, and social inequality. Yet, we remain committed to building inclusive and climate-resilient economy. As we prepare for LDC graduation next year, we must ensure our urban transformation
is not only economically sound but also socially inclusive. তিনি জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। Climate change remains our gravest threat. Rising seas, floods, cyclones severely impact our cities. We call for enhanced global cooperation and effective climate financing to support our adaptation efforts. In response to climate vulnerabilities, we are investing in green and climate resilient infrastructure, sustainable housing, and nature-based solutions. Our low-cost housing initiatives support climate vulnerable populations, while urban wetland restoration and green building materials are reducing environmental stress. ইসক্যাপ অধিবেশন বাংলাদেশকে তার অভিজ্ঞতা ভাগাভাগি করা, সহযোগিতা আরও গভীর করা এবং সংকল্প পুনর্ব্যক্ত করার জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম প্রদান করে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে প্রতিনিধি দল অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং মূল্যবান অংশীদারিত্ব গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। If we can arrive at the firm decision on where, finding how will be a fun thing to do for our young people. Before I conclude, I thank ISCAP for providing this valuable platform for our occasional reflections on where we are in our journey, or even to raise the question, are we really in a journey at all? আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, আর পাড়া মহল্লার ছোট বড় সব গলিতে এই পরিবহনগুলোর দাপটে কোণঠাসা পায়ে চালিত রিকশা চালকরা। বাস্তব সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনের বিদ্যুৎ চুরি করে চার্জ দেয়ায় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ উপর ধারাবাহিক 5 পর্বের বিশেষ প্রতিবেদনের দেখুন আজ 3য় পর্ব। রাতের রাজধানীর মূল সড়কসহ অলিগলির চিত্র এমনই। কে শোনে কার কথা? আর হরেক রকম প্রকারভেদে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ অটোরিকশা মন গড়া চলাচলের গল্প তো রয়েছে। অটোরিকশা বন্ধে নানা রকম বিগত সময়ে পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাস্তব নিখাত সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনে বিদ্যুৎ চুরি করে চার্জ দেয় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন উত্তর দেন এই অটোরিকশা ম্যানেজার। আবাসিক না বাণিজ্যিক এটা কি জানেন? এটা আমি অতটুকু বলতে পারবো না। অত দূর কারেন্টের বাণিজ্যিক ব্যবহার করে না, আবাসিক ব্যবহার করে, এটা তো বলতে পারবো না। পাশাপাশি সড়কের নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই, যত্রতত্র অটোরিকশা অবাধ বিচরণ। গুটি কয়েক বড় সড়ক ছাড়া রাজধানী সহ সারা দেশের সবখানেই যেন এখন রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। পায়ে পেট্রোল রিক্সাটা চালায়, যে একটা পরিশ্রম, কিন্তু আমরা যে অটোটা চালাই এটা এতটা পরিশ্রম নাই। যারা গাড়ি কিনছে, যারা অটো চালাচ্ছে, তাদের জন্য তো সমস্যা। পায়ে তো সবে পারে না, এখন যদি বন্ধ করে দেয় আমাদের পেটে লাথি পড়বে। তবে কোনটি সনাতন রিকশার মোটর সংযোজন করা, আবার কোনটি স্টিলের বডি রিকশা, আর কোনটি বা অটোরিকশার আদলে ইজি বাইক, তা বোঝা বড় দায়। চিবাচাবা দাম জোটের লেগে কম পায় কারণে মেন রোডে যায়, সবাই যায় না, কত যায় আর কি। রাজপথে না চললে আমরা তো ইনকাম করতে পারবো না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম কিভাবে করবো আমরা? যে রাস্তাগুলো যেভাবে ওয়াইডলি গভর্নমেন্ট চিন্তাধারায় করা হয়, বড় বড় ভিআইপি রোডে পৃথিবীর কোথাও এভাবে চলে না। বেশিরভাগই তো মরণদূত, এটা আসলে অনেকটা সুবিধাবাদী আছে, কিন্তু বেশিরভাগই মরণদায়ক আমার কাছে মনে হয়। তবে সারা দেশে ইতিমধ্যে সয়লাভ হয়ে গেছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা। টোকেনটা দেয় কিসের জন্য? এই এলাকা পারমিট, রুট পারমিট দেওয়ার লাগে। কত টাকা নেয়? মাসে 3000 নেয়। এখন একটা যে ট্রাফিক ধরে, এদেরকে কিছু মনে করেন না হলেও মনে করেন কিছু হলে দিয়ে সারা লাগে গাড়িটা। পোলা পানি যদি মনে করেন রাস্তাঘাটে আটকাইতো, মানে 1000 টাকা 2000 টাকা এরকম করে চাঁদা নিত আমাদের কাছ থেকে। যেগুলো ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব সাবধানে চেষ্টা করি, যে কোনো যে না বাদ যায়, কাজে ক্ষতি না হয়, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকে মাঠে নেমে আন্দোলন করতে হয়েছে। তবে এবার আন্দোলন করতে হবে এসব ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কারণ তারা যেভাবে মহাসড়ক, রাস্তায়, অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে করে মানুষের মধ্যে প্রাণহানির যেমন শঙ্কা রয়েছে, তেমনি তাদের যে গাড়ির গতিবিধি, সেই গতিবিধি নিয়ে রয়েছে অনেকটা শঙ্কা। তবে এই শঙ্কা দূর করতে হলে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ফ্রাঙ্কফুর্ট থেকে আবু সাইদ,
মাইটিভি, ঢাকা। এই মুহূর্তে দেশে ৮,০০০ চিকিৎসক সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুতই ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, রেলের ১০টি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। স্বাস্থ্য সেবাটা কবে চালু হবে তো এটা এখনো স্থিরভাবে বলা যাবে না, তবে এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর যৌথ টিম ওটা দেখে আসবে। তাদের ওইটা দুটো জিনিস, একটা ওই যে ইনভেন্টরি বানাতে আমরা বলে দেব কি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট লাগবে, কি ম্যান পাওয়ার লাগবে, কি নিডস অ্যাসেসমেন্টটা। রেলওয়ের যে সুবিধাটা তারা পেত সেটা তারা তো পাবেই। ডাক্তার আছে ৩ জন, সেখানে যদি বাইরে থেকে আরো ৫০ জন আসে তাহলে তো ডাক্তার সেবাটা দিতে পারবে না। কাজে এই মুহূর্তে ওখানে যাওয়াটাই ঠিক হবে না বাইরের কারো। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাল, বিল, নদী কিংবা আবাদি জমি থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব। দিন-রাত সমান তালে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এদিকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 10টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুর জেলার অন্যতম উপজেলা পার্বতীপুর। উপজেলার চণ্ডীপুর ও পলাশবাড়ির পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে কম বেশি চলছে অবৈধভাবে বালু উত্তোলন। 3 ফসলি জমি, পুকুর ও খালবিল থেকেও তোলা হচ্ছে বালু। ফলে প্রতিনিয়তই হুমকির মুখে পড়ছে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা। উত্তোলনকৃত বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে রাস্তাঘাট সহ গ্রামীণ অবকাঠামো, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। সেই সাথে হুমকির মুখে পড়েছে আবাদি জমি। এখান দিয়ে আগে ট্রাক্টরও চলছিল, এখন এমন অবস্থা বালু তোলার কারণে এখন ভ্যানও চলে না। বক্সিগঞ্জ কলেজের ওইদিকে একটা রাস্তা, সেখানে কালভার্ট ধসে পড়ছে। গাড়িগুলোর অনেক শব্দ হয়, আমরা বাসায় বই পড়তে পারি না। বালু তোলার কারণে রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। নদীর পার্শ্ববর্তী যে জমিগুলো, এই জমিগুলো ভেঙে যাচ্ছে। কৃষি জমি রক্ষায় বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন ভুক্তভোগীরা। আমার জমির সঙ্গে আমি বাধা দেওয়া যায়, আমাকে হুমকি দেয়। ধর প্রতিবেশী মানুষের জমি আছে, রাস্তাটা যাতে আর ভাঙ্গি না যায়, এইটাই আমার রিকোয়েস্ট। বর্তমান যে পরিস্থিতি, এখনই যদি বালু উত্তোলন বন্ধ করা না হয় তো সামনের বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে সব বিলীন হয়ে যাবে। এদিকে নিয়ম বহির্ভূতভাবে আবাদি জমি ছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণ জানতে চাইলে মেলেনি কোনো সদুত্তর। এটা কোনো পারমিশন নেই, বুঝলেন না? এটা স্থানীয়, এটা আমাদের এলাকায়, এটা আমরা বেশি বড় ব্যবসা করি না। এটা 2-4 গাড়ি লাগে গ্রামত, এই 15-20 গাড়ি তুলে আর তুলি নেই, আমার কেউ পারমিশন দেয়নি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে মোবাইল কোর্ট। চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী আমরা ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমরা জরিমানা এবং শাস্তির বিধান নিশ্চিত করেছি এবং আমরা সবসময় সচেষ্ট আছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।